আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের কবিতা জন্মভূমি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এই কবিতাটি পড়ব, সেই সাথে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো জানব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আজকে আমরা তোমাদের বাংলা বিষয়ের প্রশ্ন কাঠামো নিয়েও কিছুটা আলোচনা করব। প্রত্যেকটা অংশ জানার জন্য তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখবে। আর তোমরা কোন ক্লাসটি দেখতে চাও সে বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। বন্ধুরা, তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা প্রশ্ন কাঠামো নিয়ে আলোচনা করব। বাংলা বিষয়ে তোমাদের কী ধরনের প্রশ্ন হয় সে বিষয়ে তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো। তার প্রেক্ষিতে আমি এই প্রশ্ন কাঠামো নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্নে গদ্যাংশ থেকে 4টি, পদ্যাংশ থেকে 4টি ও সহপাঠ থেকে 3টি প্রশ্ন নিয়ে মোট 11টি প্রশ্ন থাকবে। গদ্যাংশ থেকে 2টি, পদ্যাংশ থেকে 2টি এবং সহপাঠ থেকে 1টি প্রশ্ন নিয়ে মোট 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই অংশটি তোমাদের আরও একটু ভালোভাবে আমি বুঝিয়ে বলছি। গদ্যাংশতে তোমাদের প্রশ্ন থাকবে মোট 4টি, সেখান থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতেই হবে। অনুরূপভাবে পদ্যাংশ প্রশ্ন থাকবে মোট 4টি, সেখান থেকেও তোমাদের 2টি প্রশ্নের উত্তর অবশ্যই লিখতে হবে। সহপাঠ অর্থাৎ সহপাঠ বইটির নাম হলো আনন্দ পাঠ। এই আনন্দ পাঠ বই থেকে প্রশ্ন থাকবে মোট 3টি, এখান থেকে তোমাদের একটি প্রশ্ন অবশ্যই লিখতে হবে। তাহলে তোমাদের মোট প্রশ্ন লিখলে 5টি, এখনও 2টি প্রশ্ন লেখা বাকি। এই 2টি প্রশ্ন পদ্যাংশ, গদ্যাংশ অথবা সহপাঠ যে কোনো জায়গা থেকে লিখতে পারবে। এবার আমরা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। বহু নির্বাচনী প্রশ্ন নির্ধারিত বিষয়বস্তু থেকে সাধারণ বহু নির্বাচনী, বহুপদী সমাপ্তি সূচক এবং অভিন্ন তথ্য ভিত্তিক। গদ্য থেকে 12টি, কবিতা থেকে 12টি এবং সহপাঠ থেকে 6টি, মোট 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান 1। আর সৃজনশীল প্রশ্নের অংশে তোমাদের উত্তর দিতে হবে মোট 7টি প্রশ্নের। এই অংশের প্রত্যেকটি প্রশ্নের মান হলো 10 করে, 7 10 70। তাহলে সৃজনশীল অংশে 70 এবং বহু নির্বাচনী অংশে 30। এই মোট 100 নম্বরের পরীক্ষায় তোমাদের অংশগ্রহণ করতে হবে। এখন আমরা মূল পাঠে চলে যাব। কবিতা জন্মভূমি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানি নে ফুল, গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, এই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতাটি খুবই চমৎকার, তাই তোমরা এই কবিতাটি আগে বেশ কয়েকবার পড়বে, তারপর অনুশীলনীর প্রশ্ন উত্তরে চলে যাবে। শিক্ষার্থীরা, এবার তাহলে চলো আমরা পরবর্তী অংশ জেনে নেই। শব্দার্থ ও টিকা। সার্থক, সফল। জনম, জন্ম শব্দটির ন ম এই যুক্তাক্ষর ভেঙে ন ও ম আলাদা করা হয়েছে। এর আরও দৃষ্টান্ত আছে, যেমন রত্ন থেকে রতন, যত্ন থেকে যতন। মুদব, বুঝব, বন্ধ করব। পাঠের উদ্দেশ্য মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ জাগিয়ে তোলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। পাঠ পরিচিতি। এই কবিতায় জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ ও গভীর দেশপ্রেম ফুটে উঠেছে। এই দেশে জন্মগ্রহণ করে জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবি তার জীবনের সার্থকতা অনুভব করেন। কবির জন্মভূমি অজস্র ধনরত্নের আকর কিনা তাতে তার কিছু আসে যায় না, কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ ছায়ায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ। জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। এসব কবির মনকে আকুল করে। এই দেশের মাটিতে জন্ম নিয়ে এর সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে। তাই কবির একান্ত ইচ্ছা এই সূর্যালোকে এই দেশের মাটিতেই তিনি যেন চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান। কবি পরিচিতি।
এদেশীয়দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল বিজয়ী কবি। গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে তিনি এই পুরস্কার লাভ করেন। কেবল কবিতা নয়, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, গান, বাংলা সাহিত্যের সকল শাখাই তার একক অবদানে ঐশ্বর্যমণ্ডিত। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7 মে 25শে বৈশাখ 1268 কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা তার হয়নি। 17 বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন। সে পড়াও শেষ না হতেই দেশে ফিরে আসেন তিনি, কিন্তু স্বশিক্ষা ও সাধনায় বাংলা ভাষা ও সাহিত্যে এনে দেন অতুলনীয় সমৃদ্ধি। তিনি একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা এবং চিত্রশিল্পী। বিশ্বভারতী ও শান্তিনিকেতনের মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে সোনার তরী, গীতাঞ্জলি, বলাকা ইত্যাদি কাব্য, ঘরে বাইরে, গোড়া, যোগাযোগ, শেষের কবিতা ইত্যাদি উপন্যাস, গল্প সংকলন, গল্পগুচ্ছ, বিসর্জন, রাজা, ডাকঘর, রক্তকরবী ইত্যাদি নাটক। তিনি ছোটদের জন্য লিখেছেন শিশু ভোলানাথ, খাপছাড়া ইত্যাদি। তার রচিত আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, 22শে শ্রাবণ 1348 কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। কর্ম অনুশীলন। 1 নাম্বার, দেশপ্রেমমূলক ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ রচনা করে একটি দেওয়াল পত্রিকা তৈরি করো। শ্রেণীর সকল শিক্ষার্থীর কাজ। 2 নাম্বার, বিভিন্ন কবি সাহিত্যিকদের দেশপ্রেমমূলক ছড়া, কবিতা, গল্প ও গান নির্বাচন করে একটি দেওয়াল পত্রিকা তৈরি করো। শ্রেণীর সকল শিক্ষার্থীর কাজ। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে না। তোমাদের জানার সুবিধার্থে আমি এই দুটো প্রশ্নের উত্তরই তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা 1 নাম্বার প্রশ্নের উত্তর জানব। উত্তর, নির্দেশনা। দেওয়ালিকা হচ্ছে এক ধরনের পত্রিকা। এটি হাতে লিখে দেওয়ালে ঝুলিয়ে দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো সাংস্কৃতিক বা সাহিত্য সংগঠন দেওয়ালিকা বের করে থাকে। বিশেষ দিবস যেমন ভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, নববর্ষ, ঈদ ইত্যাদি উপলক্ষে দেওয়ালিকা প্রকাশ করা হয়ে থাকে। দেওয়ালিকার লেখা সুন্দর হতে হয়, তাই তোমাদের মধ্যে যার হাতের লেখা সুন্দর সে একটা রঙিন কাগজে সবার লেখা লিখবে। এরপর সুবিধামতো একটার পর একটা লাগিয়ে দেওয়ালিকা তৈরি করে ফেলো। মনে রাখবে, যারা এতে লেখা দিবে তাদের লেখা যেন বেশি বড় না হয়, 100 থেকে 200 শব্দের মধ্যে হতে হবে। তোমার শিক্ষক মহোদয়কে জানিয়ে লেখাগুলোর প্রকাশযোগ্যতা যাচাই বাছাই করে নিতে হবে। দেওয়ালিকায় এক পাশে বা নিচে সম্পাদকের কথা থাকে। সম্পাদক কয়েকজন হতে পারে। তোমরা প্রকাশযোগ্য ভালো লেখাগুলো রঙিন কাগজে লিখে আঠা দিয়ে একটা বড় আকারের আর্ট পেপারের উপর লাগিয়ে দাও। লেখার সাথে লেখার বিষয়ের উপর ভিত্তি করে ছবি, আলপনা, নকশা ইত্যাদি করতে পারবে। তাতে তোমার দেওয়ালিকাটি দেখতে সুন্দর হবে, আর ওই সব লেখার মূল বিষয়টিও সহজে ফুটে উঠবে। দেওয়ালিকার যদি আলাদা নির্ধারিত বোর্ড থাকে তাহলে সেটি আগে একরঙা সাদা কাগজ লাগিয়ে শুকিয়ে নাও, তারপর সেই কাগজের উপর লেখাগুলো লাগিয়ে দাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্নের উত্তরে জানলে দেওয়াল পত্রিকা কী এবং কিভাবে এটা তৈরি করতে হয়। এখন আমরা 2 নাম্বার প্রশ্নের উত্তর জানব। 2 নাম্বার, বিভিন্ন কবি সাহিত্যিকদের দেশপ্রেমমূলক ছড়া, কবিতা, গল্প ও গান নির্বাচন করে একটি দেওয়াল পত্রিকা তৈরি করো। শ্রেণীর সকল শিক্ষার্থীর কাজ। উত্তর, নির্দেশনা। 1 নংয়ের পরামর্শগুলো মনোযোগ দিয়ে পড়ো। বিভিন্ন কবি সাহিত্যিকদের দেশপ্রেমমূলক ছড়া, কবিতা, গল্প ও গান আগে সংগ্রহ করো। পরে কোনগুলো তোমার দেওয়াল পত্রিকায় দিবে সেগুলো বাছাই করো। এ ধরনের দেওয়াল পত্রিকায় লেখার পাশে ছোট করে সংশ্লিষ্ট লেখকের ছবি থাকলে ভালো হয়। দেশপ্রেমমূলক কবিতা। 1 জন্মভূমি, রবীন্দ্রনাথ ঠাকুর। 2 আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশ। 3 দুর্মর, সুকান্ত ভট্টাচার্য। 4 স্বাধীনতা তুমি, শামসুর রহমান। 5 একুশের কবিতা, আল মাহমুদ। 6 ছবি, আবু হেনা মোস্তফা কামাল। 7 যদি নির্বাসন দাও, সুনীল গঙ্গোপাধ্যায়। 8 স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, নির্মলেন্দু গুণ। 9 শহীদ স্মরণে, মোহাম্মদ মনিরুজ্জামান। দেশপ্রেমমূলক গল্প। 1
তোলপাড় শওকত ওসমান। 2 মাল্যদান রণেশ দাস গুপ্ত। 3 লখার 21-এ আবু বকর সিদ্দিক। 4 সময়ের প্রয়োজনে জহির রায়হান। 5 রক্তে ভেজা 21 সেলিনা হোসেন। 6 21-এর গল্প জহির রায়হান। দেশপ্রেমমূলক প্রবন্ধ 1 অমর 21-এ রফিকুল ইসলাম। 2 বীরশ্রেষ্ঠদের কথা আলাউদ্দিন আল আজাদ। 3 স্মরণীয় যারা চিরদিন। 4 বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ। উপযুক্ত তালিকার বাইরে অসংখ্য কবিতা, গল্প, প্রবন্ধ তুমি পাবে। সেগুলো তোমার শ্রেণী শিক্ষকের সহায়তায় সম্পাদন করে তুমি দেওয়াল পত্রিকায় প্রকাশ করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর প্রশ্নের উত্তরে আমরা জানলাম কী ধরনের লেখাগুলো দেওয়াল পত্রিকায় দিতে হবে। তাহলে তোমরা কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর দুটি প্রশ্নের উত্তরই জানলে। এবার আমরা পরবর্তী অংশে চলে যাব। নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। 1 নাম্বার, কবির মন আকুল হয় কিসে? উত্তর, ফুলের গন্ধে। 2 নাম্বার, জন্মভূমি কবিতায় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে 1 দেশের মানুষ, 2 জন্মভূমির প্রকৃতি, 3 গভীর দেশপ্রেম। নিচের কোনটি সঠিক? উত্তর ঘ 2 ও 3। উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। গায়ের ধারে বিলের পারে পদ্ম ভরা জলে, শাপলা শালুক কলমি কমল সবুজ হয়ে দোলে। 3 নাম্বার, চরণ দুটির সঙ্গে জন্মভূমি কবিতার মিল রয়েছে। 1 বাংলাদেশের প্রকৃতির, 2 চিরায়ত সৌন্দর্যের, 3 প্রাকৃতিক সৌন্দর্যের। নিচের কোনটি সঠিক? উত্তর 1 ও 2। 4 নাম্বার, জন্মভূমি কবিতার আলোকে উদ্দীপকের চরণ দুটিতে কবি মনের কোন দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে? উত্তর সৌন্দর্যবোধ। সৃজনশীল প্রশ্ন, অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নাম্বার, ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি, সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ক কবির অঙ্গ জুড়ায় কিসে? খ কবির শেষ ইচ্ছা কি? ব্যাখ্যা করো। গ উদ্দীপকে জন্মভূমি কবিতার কোন দিকটির মিল লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো। ঘ উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানব। 1 নম্বর প্রশ্নের উত্তর। ক জন্মভূমির স্নেহচ্ছায়ায় কবির অঙ্গ জুড়ায়। খ কবির শেষ ইচ্ছা হলো তিনি জন্মভূমির মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবেন। এদেশে জন্মগ্রহণ করে এবং জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবি তার জীবনের সার্থকতা অনুভব করেন। এদেশের মাটিতে জন্ম নিয়ে এবং সূর্যালোকের চোখ জুড়িয়ে এবং মাতৃভূমির স্নেহচ্ছায়ায় কবি সুখ ও শান্তি লাভ করেছেন। জন্মভূমির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ কবির শেষ ইচ্ছা এদেশের মাটিতেই তিনি যেন চিরনিদ্রায় শায়িত হতে পারেন। গ জন্মভূমিকে শ্রেষ্ঠ মনে করার দিক দিয়ে উদ্দীপকটি জন্মভূমি কবিতার সাথে মিল লক্ষ্য করা যায়। প্রকৃতিগতভাবেই মানুষের জন্মভূমির প্রতি মমত্ববোধ তৈরি হয়। জন্মভূমির আশ্রয়ে বেড়ে ওঠার কারণে আরও আপন মনে হয় এবং জন্মভূমির প্রতি ভালোবাসার কারণেই তাকে সব দেশের চেয়ে সেরা মনে হয়। জন্মভূমি কবিতায় কবি এদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে সার্থক মনে করেছেন। জন্মভূমির সব কিছু কবিকে মুগ্ধ করে, তাই তিনি এদেশের মাটিতে চিরনিদ্রায় শায়িত হতে চান। উদ্দীপকে কবি স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের দেশকে সব দেশের মধ্যে সেরা মনে করেছেন। কবির কাছে তার জন্মভূমিকে অন্য সব দেশের রানী মনে হয়েছে। ভালোবাসায় মুগ্ধ হয়ে জন্মভূমি কবিতার কবি ও উদ্দীপকের কবির মধ্যে মাতৃভূমিকে শ্রেষ্ঠ মনে করার দিক থেকে মিল রয়েছে। ঘ উদ্দীপক ও জন্মভূমি কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার পেছনে যৌক্তিকতা রয়েছে, কারণ রানী যেমন নানা সম্পদে ও সৌন্দর্যে পরিপূর্ণ থাকে, তেমনি আমাদের দেশও শস্য শ্যামল ও সৌন্দর্যে পরিপূর্ণ। আমাদের এ দেশ নানা প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে পরিপূর্ণ। বাংলা প্রকৃতির এই সৌন্দর্য ও ঐশ্বর্যের জন্য এ দেশ পৃথিবীর সকল দেশের সেরা।
উদ্দীপকের প্রথমে পৃথিবীর বন্দনা করা হয়েছে। এই পৃথিবীর সকল দেশের মধ্যে বাংলাদেশকে শ্রেষ্ঠ বলা হয়েছে। এদেশের মতো আর কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না বলে কবি মনে করেন। জন্মভূমি কবিতায়ও কবি এদেশে জন্মগ্রহণ করাতে জীবন সার্থক মনে করেছেন। জন্মভূমির অপরূপ সৌন্দর্যে কবি মুগ্ধ। কবি জন্মভূমির স্নেহচ্ছায়ায় বেড়ে ওঠাকেই বড় বলে মনে করেন। আমাদের দেশে রয়েছে সৌন্দর্য ও শস্য শ্যামলের প্রাচুর্য, যা রানীর সাথে সাদৃশ্য তৈরি করে। তাই উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী বলা যৌক্তিক হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা জন্মভূমি কবিতাটি পড়লাম এবং এই কবিতার অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানলাম। তোমরা এই কবিতাটি আগে খুব ভালোভাবে পড়বে, তারপর অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো পড়বে, দেখবে অনেক সহজ মনে হবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।